আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আপনারা একাধিক বিষয় সম্পর্কে অবগত হবেন এবং বিষয়গুলো একাধিক ধরনের হতে যাচ্ছে। আপনারা যেমন এখন বর্তমানে একটা ইস্যু নিয়ে অনেক বেশি পর্যালোচনা করেছেন, আলোচনা করেছেন তানজিলার প্রেগনেন্সি ইস্যুটা নিয়ে, বাট সেটা এখন এস্টাবলিশড, এটা এখন নোন কেস সবার কাছে যে তানজিলা প্রেগনেন্ট। তো প্রেগনেন্সির মধ্যে তানজিলা নাটক করছে, বেশি কুতকুতি করছে, কুতকুতি খেলছে, হ্যাঁ, গুদুগুদু করছে শরীরের মধ্যে, বেশি চুলকানি উঠে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে নিয়ে বলার কিছু নেই, এটা আমরা সবাই দেখতে পারছি চোখে। সো সেটা নিয়ে যদি আমি এখন বলি, আপনাদের ভালো লাগবে না বা আপনাদের শুনতেও বোরিং লাগবে। তো এমন এমন কিছু ইনফরমেশান আছে যেগুলো আসলে আপনাদেরকে বোরিংনেস কোনোভাবেই এনে দিবে না। সেই কথাগুলো আসলে আপনাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত, যেগুলো আপনারা কেউ জানেন না। দর্শক, ভাবুন তো, যদি আমি আপনাদেরকে এরকম কোনো ইনফরমেশান দিতে পারি যেখানে তানজিলা বলেছে যে যেই দিন তানজিলা সাকিবের সাথে বিয়ের পিড়িতে বসে বা বিয়ে করতে বসে, সেই দিনটা তানজিলার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা দিন ছিল। যদি তানজিলা তার নিজের মুখ থেকে এই ধরনের একটা কথা বলে, কেমন লাগবে আপনাদের কাছে? সেটা দুর্দান্ত হবে। কিন্তু যদি আপনারা এটা দেখেন, তানজিলা তার শাশুড়িকে উঠতে বসতে খোটা দিচ্ছে, সামান্য একটা বিস্কিটের খোটা, জামা রুম থেকে খালি বিস্কিট বা এটা ওটা নাস্তা টাস্তা খেয়ে ফেলে, যাতে করে তার শাশুড়ি কোনোদিন এই কাজগুলো না করে। যদি দেখেন সামান্য খাবারের খোটা দেয়, কেমন লাগবে? সবই বাদ দেন, যদি দেখেন সাকিব সে নিজে তার মায়ের কথা ক্যামেরার সামনে এসে বলে, আমার মা কালকে তানজিলার কাছ থেকে এখানে বিস্কুট রাখা ছিল, একটা খেয়ে ফেলেছে, একটা বিস্কুট মানে একটা বিস্কিটের হিসাব নেয়, কি বলবেন? দুর্দান্ত হবে না বিষয়গুলো? যদি আমি এই প্রমাণগুলো দিতে পারি, দুর্দান্ত হবে কিন্তু। এবং আজকে প্রত্যেকটা কথা দর্শক আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দিব, ভিডিও ফুটেজ থাকবে এবং আমার কাছে কিন্তু অথেন্টিক প্রমাণ আছে। সো বুঝতেই পারছেন যে আমি কিন্তু আজকের ভিডিওটা যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এবং যাহা বলিব প্রমাণ সহকারে বলিব, প্রমাণ বই কি কোনো কথা বলিব না। আশা করি আমার কথার মর্ম, কথার অর্থ সবই বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও দর্শক দুর্দান্ত অনেকগুলো ইস্যু তুলে ধরবো। যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে চান বা জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলুন না একটু ঘুরে আসা যাক তানজিলার টিকটক থেকে। টিকটক, টিকটক, ঘড়ির কাঁটা যেমন চলে টিকটক, সেভাবে করেও তানজিলা তার টিকটক চালাতো রেগুলার বেসিসে, হ্যাঁ, এবং ফিল্টার দিয়ে রং মাখিয়ে যত রকমের গ্রেডিয়েন্ট পোস্টার চেঞ্জ করা যায় করে তানজিলা তার চেহারাটা এমন বানাতো, দেখলে মনে হতো কি মনে হতো, কোনো রূপক অর্থ তো দিতে পারছি না, কি বলা যায়। আপনারা দেখবেন তানজিলের যে আসল চেহারা সেটা কিন্তু ম্যাক্সিমাম সময় ইউটিউবে চলে আসে। মেকআপ ছাড়া তানজিলাকে দেখলে যে কোনো মানুষের আর আজরেল দেখা লাগবে না দর্শক, ওই জীবনকালেই আজরেল দেখার শখ মিটে যাবে সবার। ঠিক আছে, এত ভয়ঙ্কর চেহারা তানজিলা। তারপর আমি চেহারা নিয়ে কোনো কমপ্লিমেন্ট দিতে চাই না। তো তানজিলা যেটা করে, টিকটকে যখন ভিডিও দেয়, সে ফিল্টার দিয়ে সেটার মধ্যে রং টং মাখিয়ে চকচক করে তারপরে টিকটকে একটা ভিডিও ছাড়ে, যাতে করে ছেলেরা তার প্রতি অনেক আকর্ষিত হয়। কিন্তু আমি ভাবি মাঝে মধ্যে, তানজিলা যদি সত্যি এরকম কোনো কাজ করে কাউকে পটাতো, ওই ছেলে তো সামনাসামনি আসার পর তানজিলাকে দেখলে সে ওইখানেই মানে মানে একদম উপরে উঠে যেত আর কি, মানে সৃষ্টিকর্তা তাকে উপরে তুলে নিয়ে যেত। ঠিক আছে, কারণ তানজিলাকে সামনে দেখলে যেমনটা দেখবেন আপনারা, ক্যামেরার মধ্যে কিন্তু আরেক রকম দেখা যায়, এবং এগুলো সব কিছুই ফিল্টারের কামাল। তো তানজিলা কিন্তু টিকটকে অনেক বেশি অ্যাক্টিভ ছিল এতদিন। এরপর তানজিলা ইউটিউবে কিন্তু অনেক শর্টস ভিডিও দেয়, এগুলো আপনারা সবাই দেখেছেন। তো তানজিলার এই জিনিসগুলো আসলে চলতো, তানজিলার যে রূপ লাবণ্য প্রদর্শন করতো, একটা মেকি একটা চেহারা নিয়ে আসতো, ঠিক আছে, কালার টালার এডিট করে, সেইগুলো। অ্যান্ড কথা হচ্ছে, তানজিলা টিকটকে তো অনেক ভিডিও দিয়েছে। সেদিন একটা ভিডিও দিয়েছে দেখলাম ডিসেম্বর মাসে। ভিডিওতে সে ক্যাপশন লিখেছে, এই দিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল।
যেমনটা আমি আমার থাম্বনেলে এই ছবিটা শেয়ার করে দিয়েছি। কোন দিনের কথা তানজিলা বলছে? যেদিন সাকিবের সাথে তার শুভ বিবাহ সম্পন্ন হয়, সেই দিন নাকি তানজিলার জন্য সবচাইতে জীবনের ভয়ঙ্করতম দিন ছিল। মানে তানজিলা সাকিবকে এতটা ভয় পেয়েছে, বা বিশেষ করে সে যখন এই পরিবারে যায় সে অনেক ভীত সন্ত্রস্ত ছিল। মানে সাকিবকে বিয়ে করাটা তার জন্য অনেক ভয়ঙ্কর জিনিস ছিল। তো বুঝবেন একটা জিনিস, তানজিলা এখন হারেরে বুঝতে পারছে সে বিয়ে করে কত বড় ভুল করেছে। এই জন্য সে কিন্তু এখন ডিরেক্টলি তার কিছু বলতে পারছে না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে খাপছাড়া এরকম কথাবার্তা বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমি ভালো নেই, বা আমাকে ভালো রাখা হচ্ছে না, বা আমি কষ্টে আছি, দুঃখে আছি। বিভিন্ন জিনিস বোঝানোর জন্য তানজিলা কিন্তু এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে বলে আসছে দর্শক। ঠিক যেমনটা এবার টিকটকে বলেছে যে বিয়ের দিনটা নাকি তার জন্য সবচেয়ে জীবনের ভয়ঙ্করতম একটা দিন ছিল। অথচ অনেকের জন্য কিন্তু বিয়ের দিনটা অনেক খুশির একটা দিন। তো তার কাছে ভয়ঙ্কর দিন লেগেছে, এটা সেই ভালো জানে কেন এত বেশি ভয়ঙ্কর মনে হলো। তো এটা ছিল দর্শক তানজিলের এই কথাটা। এখন এই কথাটা দেখার জন্য আপনারা আমার থাম্বনেলের মধ্যে তানজিলের সেই টিকটকের ভিডিওর যে স্ক্রিনশটটা থাম্বনেল, সেটা দেখতে পারবেন, পড়ে নিতে পারেন। তো প্রশ্ন করতে ইচ্ছা করে না দর্শক, তানজিল এই কথা কেন বললো বিয়ে করে? মানে এটা তো একটা ভয়ঙ্কর দিন ছিল। কারণ ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। একটা গাছের পাতা নড়ার জন্য তো একটা বাতাস প্রয়োজন, ঠিক আছে? একটা কারণ দরকার। তো কারণ ছাড়া কোনো কথাই বা কোনো জিনিসই দুনিয়াতে ঘটে না। তো দর্শক, মেন কথা কি, কোন কারণে তানজিলা আসলে এই কথাটা লিখেছে, কেন লিখেছে, কি কারণে সে বলল বিয়ের দিনটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম দিন ছিল, সেটা আসলে সেই দিনের জন্য বলেনি। তানজিলা যেদিন বিয়ে করছিল সেদিন তো সে অনেক লাফালাফি করছিল, অনেক খুশি ছিল। সে বিয়ে করছে, সে তার মনের মানুষকে পেয়ে যাচ্ছে। কজন মানুষ বা জীবনে তার মনের মানুষকে পায় বলুন? কিন্তু এই খুশিটা তানজিলার জীবন থেকে কিছুদিন পর যেতে শুরু করেছে। এই জন্য তানজিলা বুঝতে পেরেছে যে এখন তার জীবনে আসলে সেই সুখটা নেই, যেটা সে চাইলেই আনতে পারতো। এই জন্য তানজিলা আফসোস করছে সাকিবকে বিয়ে করে, আর এই কথাগুলো লেখালেখি করছে, কারণ মুখে বলতে পারে না। আচ্ছা, এটা গেলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি দর্শক, তানজিলার কিপটামি নিয়ে। সেটা নিয়ে আসলে না বললেই নয়। আমরা কিছু জিনিস জানি দর্শক, একটা মুরব্বী মানুষ সে যখন আমাদের সাথে মেলামেশা করে, সেটা যেই হতে পারে, তারা কিন্তু আমাদের কাছ থেকে অত বেশি ফর্মালিটিস চায় না দর্শক। একটা জিনিস বুঝবেন, আজকে যারা আমরা মধ্যম বয়সে আছি, আমরা জোয়ান আছি, নজওয়ান, তো আমরা কিন্তু যে কোনো জায়গায় গেলে একটা ফর্মালিটিস মেনটেন করতে পারি, ঠিক আছে? আমরা ভদ্রতা বজায় রাখতে পারি, বা আমরা আমাদের ইগোটাকে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু সবথেকে বড় বিষয় কি, আমরা বুঝি যে আসলে এটা করা উচিত বা উচিত না, কারণ আমাদের বয়সটা এরকম এবং আমরা মেনটেন করি। কিন্তু এখন একটা যদি মুরব্বী মানুষ হয় দর্শক, সেই মুরব্বী মানুষ কিন্তু তার জীবনে সবসময় সহজ করতে যাবে। তো এই সহজ জীবনের মধ্যে যদি কোনো জায়গাতে এরকম কোনো ঝামেলা হয়, বা যদি মনে করেন যে যেখানে যাতে ফর্মালিটিসটা তাকে মেনটেন করতে হবে, কষ্ট হয়, ওরকম সময়টা কিন্তু তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই কথাটা বললাম কেন, একটা উদাহরণ দিই। তানজিলা বাসাতে থাকে দর্শক, তানজিলা বাসায় থাকে, তার সাথে সে সাকিব থাকে, এবং সে তার শ্বশুরবাড়িতে থাকে, তার শ্বশুর শাশুড়ি আছে। এখন তানজিলা তার মতো করে সে যেখানে যাবে সেখানে ধরুন একটা ফর্মালিটিস মেনটেন করলো, বা যেখানে সমাজ রক্ষা করা লাগবে রক্ষা করলো, ঠিক আছে? তো এই জিনিস, বা এটাও খেয়াল করে দেখবেন, ধরুন তানজিলা কিন্তু ঘরের মধ্যেও বাইরের পোশাক আশাক পরে থাকে। কারণ কি, সে মনে করে আমাকে এলাকার মানুষজন আসলে দেখতে পারে, আমাকে খারাপ পোশাক আশাকে দেখবে, তো আমি একটু সেজে গুজে থাকি। তানজিলা কিন্তু এটা করে থাকে। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন তো, আপনারা সালমা মানে তানজিলার শাশুড়িকে কয়দিন পরিপাটি ভেবে দেখেছেন? এমনকি তানজিলা যেদিন বিয়ে করে যায় সেদিনও সে একটা ঘরের 3 পিস পরেছিল। মানে সে কিন্তু কখনো ভালো পোশাক আশাক পরে না। কারণ কি, তার যে বয়সটাতে সে এখন আছে, তার এগুলো ইচ্ছা করে না যে উঠে বারবার সাজুগুজু করবে, জামা কাপড় খুলবে, আবার একটা পরবে, ইচ্ছা করে না, বয়স হয়েছে। তো একটা পর্যায়ে মানুষের বয়স হয়ে গেলে না, মানুষের এই সমস্ত যে রং, শরীরের রংটা থাকে না, মলিন হয়ে যায়। তখন মানুষ একটু জীবনের শান্তির কথা চিন্তা করে যে আমি কী করলে একটু বিশ্রাম করতে পারবো, কী করলে আমার একটু শরীরে শান্তি লাগবে, কোনটা করলে আমার হ্যাসেল কম লাগবে, এই চিন্তাগুলো মানুষ তখন করতে থাকে। তো তানজিলের শাশুড়িও তাই। তো এই যে উদাহরণটা দিলাম, ব্যাখ্যাটা দিলাম, এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে দর্শক, তানজিলা এখন কি, তানজিলা এখন প্রেগনেন্ট। তানজিলা এখন সিঙ্গেল থেকে ডাবল হচ্ছে, তার সন্তান হতে যাচ্ছে। আচ্ছা, একটা প্রেগনেন্ট মহিলার কী লাগে? একটা নর্মাল সুস্থ স্বাভাবিক মহিলার থেকে একটা প্রেগনেন্ট মহিলার ডাবল নিউট্রিশনের প্রয়োজন হয়, ডাবল ক্যালোরির প্রয়োজন হয়, বেশি খাবারের প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো এই জন্য ওই মহিলাটাকে কিন্তু, ওই গর্ভবতী নারীকে বেশি বেশি খাবার খেতে হয়। তানজিলা তো আর ব্যতিক্রম না। আপনারা খেয়াল করে দেখেছেন, তানজিলার কিন্তু
প্রতিদিনই তার জন্য আলাদা করে ফল আনা হচ্ছে, মানে ফল ফ্রুটস আনা হচ্ছে, সাকিব নিয়ে এসে দিচ্ছে, মানে যত ধরনের ফল বাজারে পাওয়া যায় সব কিছুই সাকিব আনার চেষ্টা করছে, এবং যদিও টাকাটা তানজিলার টাকা দিয়ে তানজিলা কিনে খাওয়াচ্ছে, ওটা বিষয় না। এখন কথা হচ্ছে, তার মানে একটা জিনিস আমি আপনাদেরকে জানালাম যে তানজিলার রুমে কিন্তু এখন সবসময় খাবার পাওয়া যায়। আপনারা যদি তানজিলার রুমে যান, গেলে দেখবেন যে কখনো ফল ফ্রুটস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কখনো খেজুর ছড়িয়ে ছিটিয়ে আছে, কখনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে সব ধরনের খাবার আইটেম তানজিলার রুমে গেলে এখন পাওয়া যাবে একরকম রীতিমতো, ঠিক আছে? মানে তানজিলার রুমে এখন খাবার পাওয়া যায়, কারণ তানজিলা যেহেতু প্রেগনেন্ট দর্শক, তো তার মানে এখন তার বেশি নিউট্রিশনের প্রয়োজন, খাবার খাওয়ার প্রয়োজন, এই জন্য সাকিব তার রুমে সবসময় খাবার এনে রাখে, বিভিন্ন রকমের আইটেমের খাবার এনে রাখে। আর তানজিলা প্রেগনেন্ট হওয়ার জন্য তার এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম রুচির প্রয়োজন হয়, ক্রেভিংস উঠে তার এক একটা, যে কখনো মনে হয় তার একটা টক খাবে, কখনো মনে হয় তার মিষ্টি খাবে, কখনো মনে হয় ঝাল খাবে, কখনো বা মনে হয় এটা ওইটা অনেক কিছু খাবে, ঠিক আছে? এরকম মনে হয়। তো এই জন্য তানজিলার রুমে কিন্তু এখন খাবারের গোডাউন থাকে একরকমের। তো হয়েছে কি, তানজিলার সাথে তো তার শাশুড়ি গল্প করতে আসে তার বেডরুমে, খেয়াল করেছেন মাঝে মধ্যেই। এখন তানজিলার রুমে বিভিন্ন রকম খাবার পড়া থাকে। এখন তানজিলার শাশুড়ি মাঝে মধ্যে ওইখান থেকে দুই একটা খাবার নিয়ে খায়। ধরুন 1 ডজন কলা আনা হয়েছে, তো ওখান থেকে হয়তো তানজিলার শাশুড়ি একটা কলা ছিঁড়ে খেলো। বা ধরুন 1 পট বিস্কুট আনা হয়েছে বেকারির, সেটা হয়তো সেখান থেকে তানজিলার শাশুড়ি একটা বিস্কুট চা দিয়ে খেলো। এই যে এই কাজটা করেছে, আপনাদের কাছে প্রশ্ন, নাকি কোনো অন্যায়? দর্শক, আমি কিন্তু সবসময় কথা বলি যেখানে অন্যায় সেখানে নিয়ে। আর এই জিনিসটা বলার জন্য আমি কখনো এটা কল্পনা করি না যে এই মানুষটা আমার শত্রু, এই মানুষটা আমার বন্ধু। আমি চিন্তা করি এটা ভুল হয়েছে, এটা বলতে হবে, তো এর পেছনে মানুষটার ব্যাকগ্রাউন্ড কী বা কী কেমন ছিল এগুলো আমি কিন্তু মানে মাইন্ডে আনি না। কারণ কি, কারণ যে যখন যেটা করেছে তার সাথে ততটুকু করাটাই ভালো। পিছনের জিনিস তুলে এনে বা অন্য একটা জিনিস নিয়ে তার সাথে যে অন্যায় হচ্ছে সেটাকে মানে নেগলেক্ট করা কোনোভাবেই ঠিক না। এই কথাটাও বলেছি, তার পেছনে একটা কারণ আছে। তানজিলার শাশুড়ি কেমন আমরা সবাই জানি। এখন ওই জিনিসগুলোর জন্য যদি এখন তানজিলার শাশুড়ির সাথে হয়ে যায় অন্যায়টাকে আমরা অস্বীকার করে যাই, তাহলে তার সাথে সেটা অন্যায় হয়ে যাবে, তার জন্য ন্যায্য হবে না। এই জন্য আমি কথাটা বলে নিলাম। তো তানজিলার শাশুড়ি কী করেছে, তানজিলার এত বড় একটা বিস্কুটের পট থেকে একটা বিস্কুট খেয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, এটা কি অনেক বড় অন্যায় দর্শক? অবশ্যই না। অনেকে বলবেন যে ভাই এটা কোনো অন্যায় না, এটা অন্যায় হতেই পারে না, এটা তো একটা শাশুড়ি মানুষ বউয়ের কাছ থেকে খেতেই পারে, এটা কেন এভাবে করে আপনি বলছেন? আসলে তো তাই দর্শক, এটাতে এভাবে করে বলার কিছু নেই। কিন্তু আমি কেন বলছি, কারণ এরকম ঘটনাই ঘটেছে। তানজিলার শাশুড়ি গতকাল রাতে তানজিলার ওই বিস্কুটের প্যাকেট থেকে একটা সিঙ্গেল বিস্কুট খেয়েছে, একটা। তো এটার জন্য তানজিলাসকে সকাল থেকে তাকে কথা শোনাচ্ছে। তার শাশুড়ি যখন এসেছিল, কথায় কথা অনেক কথা উঠে গিয়েছে। তো ওই সময় তানজিলা বলছে, আমার সাথে আমার শাশুড়ি সম্পর্কে অনেকেই বলেন সাপে নূলের সম্পর্ক ভালো না, আসলে এমন কিছুই না, আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। তারপরে কাজ করার কথা ক্লিয়ার করছিল তানজিলা, যে সে নাকি ঘরে কাজ করে না, তার শাশুড়ি কাজ করে, এটা নিয়েও সাফাই দিল। তো এই কথার ফাঁকে ফাঁকে তানজিলা আসলে তার শাশুড়িকে খোঁচা দিচ্ছিল যে আম্মু এখানে বাসায় যখন যে আসে, এখানে আমার মেয়েদিক ওদিক বিস্কুট খাবার পরে থাকে, সবাই যা মন চায় নিয়ে যায়, খাবার খেয়ে যায়, আমি তো কাউকে কিচ্ছু না বলি না, আমার তো কিচ্ছু মনে না, আমার তো খারাপ লাগে না কাউকে। ইনডিরেক্টলি কিন্তু তানজিলা আসলে এটা তার শাশুড়িকে বলছিল যে আমার বিস্কুটের পর থেকে আপনি বিস্কুট খেয়েছেন। এখন তানজিলা আরেকজন উদাহরণ দিয়ে তার শাশুড়িকে কথাগুলো কেন শোনাচ্ছিল, কারণ তার শাশুড়ি যেভাবে তাদের রুম থেকে এসে বিস্কুট ফল ফ্রুটস খায়, এটা তানজিলা পছন্দ করে না। কারণ তানজিলার কথা, সে তো এগুলো টাকা দিয়ে কিনে, তার কিনা জিনিসগুলো কেন কী কারণে তার শাশুড়ি খাবে? তো তানজিলা একটা বউ মানুষ, তানজিলা হচ্ছে গিয়ে সালমা মানে সাকিবের মায়ের আর ছেলের বউ। তো তানজিলার কাছ থেকে তো এক্সপেকটেশন কম রাখতেই পারে তানজিলার শাশুড়ি, তাই না? সে ভাবতে পারে সে আমার মানে ছেলের বউ, তার কাছ থেকে অনেক আশা করতে পারবো না, সে অন্য ধরনের হবে। তো ওই চিন্তাগুলো দর্শক একটা হাইপোথিসিস ক্লিয়ার হয়ে যায়, তানজিলা হচ্ছে গিয়ে সালমার ছেলের বউ মানে সাকিবের বউ, এই কারণে তার কাছ থেকে বেশি আশা করা যাবে না। কিন্তু তানজিলার শাশুড়ি মানে সাকিবের মা যদি তার ছেলে সাকিবের কাছ থেকে কোনো কিছু আশা করে বা আবদার করে থাকে, সেটি কি অন্যায় হবে? কখনোই হবে না, কারণ এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে। কিন্তু ঘটনাটা কি ঘটেছে, আমি এতগুলো কথা কেন বললাম দর্শক? এই সবগুলো কথা বলার একটাই মুখ্য কারণ, সেটা হচ্ছে সাকিব। কারণ আমি এতক্ষণ ধরে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, তানজিলার কাছ থেকে তার শাশুড়ি কোনো আশা না করলেও তার ছেলের কাছ থেকে কিন্তু
আশা করার একটা যৌক্তিক দাবি সে রাখতেই পারে। কিন্তু সাকিব কী করেছে জানেন? তানজিলা যখন কথা বলছিল, সাকিব রুমে এসে সেও একরকম তার মাকে বলা শুরু করে যে আমার আম্মাও কিন্তু গতকালকে আমাদের এই যে বিস্কুটের মধ্যে থেকে একটা বিস্কুট খাইছে, ঠিক আছে? তো এই জিনিসটা কেন বলেছে আপনারা বলতে পারেন ভাই হঠাৎ করে এই কথাগুলো কেন বলছে? এই কথাগুলো আসলে দর্শক সাকিব বা তানজিলা কনভারসেশনটা উঠেছে এই কারণে, তারা বুঝাচ্ছিল তাদের মধ্যে কোনো ঝামেলা নেই, তারা মিলমিশ, তারা সবসময় আসা যাওয়া করে, একসাথে খাবার দাবার খায়। এই সেন্সগুলো বোঝানোর জন্য তারা এই জিনিসটা করেছে আর কি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সাকিব যখন তার মাকে এই কথাটা বললো যে আমার মাও গতকালকে একটা বিস্কুট খেয়েছে, আমি ভাবলাম বিস্কুটের পিস কয়টা আসলে খেয়াল করে দেখার চেষ্টা করলাম, দেখলাম 1 প্যাকেট বিস্কুট, মানে 1 কেজির মতো বিস্কুট হবে। তো সেখান থেকে তানজিলা শাশুড়ি একটা সিঙ্গেল বিস্কুট খেয়েছে আর কি, মানে তানজিলার শাশুড়ি একটা সিঙ্গেল বিস্কিট খেয়েছে। তো এটাই তানজিলার গায়ে সহ্য হয়নি যে তার রুমে এসে কেন বিস্কিট খাবে। এটা আবার সাকিবকে অভিযোগ করেছে, কমপ্লেন করেছে। সাকিব বাবার সাথে সাথে কী করেছে, সাকিব আবার যখন শুনেছে যে বিস্কুট খেয়েছে বা এটা করেছে, সে আবার পরের দিন এসে মানে গতকালকে ভিডিওতে বলছে যে আমার আম্মু তো গতকালকে একটা এখান থেকে বিস্কুট খেয়েছে। চিন্তা করুন, একটা বিস্কুট খেয়েছে এটা নিয়ে কত বড় সিন ক্রিয়েট, একটা বিস্কুট খাওয়া নিয়ে শাশুড়িকে বারবার করে বুঝিয়ে দিচ্ছে আমার রুমে আসবেন ভালো কথা, ঘুরবেন ভালো কথা, থাকবেন ভালো কথা, কিন্তু আমার রুমে যে বিভিন্ন নাস্তা বা খাবারের আইটেম থাকে সেগুলো দিকে চোখ তুলেও তাকাবেন না, আর হাত দেওয়া তো দূরের কথা। তানজিলা তো ডিরেক্টলি কথাটা বলতে পারছিল না, বাট ইনডিরেক্টলি সে তার শাশুড়িকে এই জিনিসটা জানিয়ে দিয়েছে যে মনের ভুলেও আমার খাবারের দিকে তাকাবেন না। কারণ তানজিলা আবার কীভাবে বুঝিয়েছে, সেই এলাকার বাচ্চা মানুষদের কথা দিয়ে বুঝিয়েছে। বলেছে যে আমার বাসার রুমে তো সারাক্ষণই এই এলাকা থেকে এরা আসতেই থাকে, আসলে কিছু না কিছু চায় যে আমি এটা খাই, তো আমি তো না করি না, দিয়ে দিই। তো তানজিলা ইনডিরেক্টলি বুঝিয়েছে তার শাশুড়িকে যে আপনি এই কাজগুলো করবেন না, আমি বিরক্ত হই। আর সব থেকে খারাপ লাগছে সাকিবকে, সে সন্তান হয়ে তার মায়ের একটা বিস্কুটের খোঁটা তার মাকে কিভাবে দেয়। একটা বিস্কুট, আশ্চর্যজনক, একটা বিস্কুটের জন্য মানুষকে এভাবে কথা বলতে হয়। অদ্ভুত লেগেছে দর্শক আমার কাছে। তো যাই হোক, এই জিনিসগুলো দেখার পর তারপরে বুঝতে পারলাম যেটা, যে তানজিলা সাকিব আসলে যথেষ্ট কিপটা। তানজিলা তো কিপটাই, বাট সাকিবের জিনিসটাও দেখলাম যে সাকিবও যথেষ্ট কিপটা দর্শক, যথেষ্ট কিপটা। আর ওইদিকে দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করেছেন হয়তো, যে বাপ্পি আর তিশা এখন আবার গিয়েছে কুষ্টিয়াতে, হ্যাঁ, তানজিলাকে দেখতে। তানজিলা ভিডিও দিয়েছে আমি অসুস্থতায় বাবা মা আসলো আমাকে দেখতে। তো ঘটনাটা কি, হঠাৎ করে কেন এসেছে, কি হয়েছে, এই কথাটা আপনাদেরকে বলে দিই। আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন দর্শক, মিম সে এখন স্বাধীন চেতা, মানে সে তার মতো করে সুন্দর করে ভিডিও দিচ্ছে, আর তার ভালো কন্টেন্ট হচ্ছে, সে এখন পদ্মা চটে ঘোরাঘুরি করছে। আপনারা মাল্টিপ্লাগের জিনিস খেয়াল করুন, তার ভিডিও ভালো ভিউ হচ্ছে, সাবিনারও হচ্ছে। তো মাঝখান থেকে আটকে গেছে কি তিশার ভিউ হচ্ছিল না, কোনোভাবে ভিউ হচ্ছিল না। তো তিশা এখন চিন্তা করেছে এখন তো ইনকাম করার সিজন, আর বেশি দিন নেই, 20 দিনের মতো আছে, সে এখন কী করতে পারে। তো সে এখন চিন্তা করেছে বা বলতে পারেন একরকম সে টার্গেট নিয়েছে যে সে এখন তানজিলের বাসা যাবে, কারণ তানজিল এখন প্রেগনেন্ট, তার এখন লক্ষ লক্ষ ভিউ হয়। তো যদি তানজিলে কিনে এক জায়গাতে বসে ভিডিও করতে পারে, তানজিলেকে দেখিয়ে তার 2 দিনের ভাত হয়ে যাবে আর কি, 2 দিন সে অনেক টাকা কামাই করতে পারে। তো এখন যেটা হয়েছে, তিশা তার লাজ লজ্জা মান অভিমান সব কিছু ভুলে সে তানজিলাদের বাড়িতে গিয়েছে, এবং যাওয়ার কারণ একটাই আসলে এখন বর্তমানে যেটা মানে ভিউ নেওয়া আর কি, কারণ তিশার একা পাবনাতে সে ভিউ হচ্ছিল না। তো এখন যদি তানজিলাকে দেখায়, তানজিলাকে দেখানোর পর যদি তার ওই ভিডিওগুলোতে ভিউ হয়, তো মেন কথা যেটা এখানে, মেন মোটো যেটা, তিশার ভিউ কমে গিয়েছিল দর্শক। এখন তিশা যাচ্ছে যে তানজিলাকে দেখিয়ে হোক, তার শ্বশুরবাড়িতে গিয়ে হোক, কোনো না কোনোভাবে যেন সে একটু ভিউ কামাতে পারে। তো এই জন্য তিশা আসলে এখন তানজিলাদের বাসায় এসেছে। তারপর আরেকটা জিনিস, আপনারা থামলে একটা ছবি দেখবেন দর্শক, এই যে বলতেও লজ্জা লাগে আসলে, মুরব্বী মানুষকে এরকম বলতে আমার খারাপ লাগে, আমার মায়ের মতো বয়সী একজন মানুষ। তো দর্শক একটা জিনিস বলি আমি আপনাদেরকে, ঘরের সংজ্ঞা কি, একটা ঘর, একটা হোম, একটা হাউস, ঘরের সংজ্ঞাটা কি, আপনারা কিভাবে ডিফাইন করবেন একটা ঘরকে? অনেকভাবে ডিফাইন করবেন, যে মাথার ছাদ, থাকার জায়গা, আশ্রয় প্রদানকারী, অনেক কিছুই বলবেন। বাট আমি কি বলবো জানেন, ঘর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা। বলতে পারতেন ভাই ঘর একটা থাকার জায়গা, আপনি ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা কেন লাগালেন, এই বিশেষণটা কেন লাগালেন? এটা লাগানোর পিছনে একটা কারণ আছে দর্শক। একটা কথা বলি, আমার এখন মন চাইলো আমি জামা কাপড় খুলে নাচবো,
এখন আমি যদি রাস্তাঘাটে গিয়ে এরকম জামা কাপড় খুলে নাচানাচি করি, কল্পনা করুন তো অবস্থাটা কী হবে। আমাকে সাথে সাথে 2 প্লাটুন লোকজন এসে আমাকে পাবনার পাবনা পাঠিয়ে দিবে বাপ্পীদের বাসার পাশে, ঠিক আছে। পরে দেখবেন আমি ওখানে উলালা উলালা গান গাচ্ছি দাঁড়িয়ে, এবং আপনারাও আমাকে ভিডিও করে দেখছেন আর কি। এরকম একটা অবস্থার মধ্যে পড়তে হবে, হ্যাঁ। ওই উলালা উলালা করতে থাকবো পাগলা গারদে বসে। কারণ কি? কারণ ওই যে আমার একটা শখ হয়েছিল আমি জামা কাপড় খুলে নাচানাচি করবো, বাট সেটা আমি জায়গাটা বুঝতে পারিনি। আমি রাস্তাতে বসে এরকম কাজ শুরু করেছি, সবাই আমাকে পাগল ভেবেছে। কিন্তু ভাবুন তো, আমার এরকম জামা খুলে নাচতে মন চাচ্ছে, আমি আমার ঘরের মধ্যে দরজা বন্ধ করে ধুমধাম করে নাচানাচি করছি। কোনো সমস্যা আছে? কেউ কিছু বলবে? কেউ কিছু নিয়ে যাবে? কোনো ঝামেলা হবে? কিচ্ছু হবে না। আমি স্বাধীন, আমার যা মন চায় করতে পারবো। তো আমার কাছে ঘরের সংখ্যা হচ্ছে দর্শক ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা, যেখানে আপনার যা মন চায় করতে পারবেন, যেখানে আপনাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি এখানে সব কিছু, আপনি যা বলবেন সেটাই প্রথম এবং সেটাই শেষ। সো ঘর হচ্ছে এইরকম একটা জায়গা। তো এই কথাটুকু বলে নেওয়ার কারণ হচ্ছে, একটা রিজন তো অবশ্যই আছে, না হলে তো অবশ্যই বলতাম না। রিজনটা হচ্ছে দর্শক, আমার থাম্বনেলে একটা ছবি আছে, শুরুতে যেটা বলেছিলাম যে সাকিবের মায়ের একটা ছবি আছে, দেখবেন বসে আছে। বসার স্টাইলটা যদিও মানে শোভনীয় না, চোখে দেখা যায় না, ওটা দেখলেও নিজেদের কাছেই লজ্জা লাগে, আমার কাছেও খারাপ লেগেছিল। কিন্তু আসলে আমার এই ছবিটা শেয়ার করার উদ্দেশ্য তানজিলার শাশুড়ির কোনো খারাপ ছবি আপনাদেরকে দেখানো, বা এই ফাঁস করে দিলাম নোংরাভাবে বসেছে তাকে রোস্ট করা, এইটা নয়। আমি জানি একটা ঘরে আপনি যখন বসবেন দর্শক, অনেকের কমফোর্ট জোনে বসবে, গায়ে ওড়না থাকতে পারে না, বা অনেক রকমভাবেই মানুষ বসতে পারে একটা মহিলা মানুষ, কারণ সে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঘর মানে তো স্বাধীন একটা জায়গা, নিজের কমফোর্ট একটা জোন। এখন আপনাকে যদি ঘরের মধ্যে সবসময় ওড়না পেঁচিয়ে কষ্ট করে সৌজন্যতা বজিয়ে থাকতে হয়, সেটা তো আসলে ঘর বলা যায় না, তাই না? তো সাকিবের মায়ের এখানে আমি দোষ দেখছি না, কারণ একটা মানুষ সে তার নিজের রান্নাঘরে শুতে পারে, ঘুরতে পারে, বসতে পারে, যা মন চায় করতে পারে, এটা তার নিজের রান্নাঘর, এখানে তার প্রাইভেসিতে কোনো সমস্যা হবে না। এখন সে তো তার মতো করে কমফোর্ট জোনে বসেছে, বসার ভঙ্গিটা কিন্তু আমাদের কাছে দেখতে খারাপ লাগছে, কিন্তু সে তার মতো করে স্বাধীনভাবে বসেছে, তার এখানে হুশ ঠিকানা নেই আমাকে লক্ষ লক্ষ মানুষ দেখবে। এখন দোষটা আসলে কার তাহলে? দোষটা যে ক্যামেরাম্যান, যে ভিডিও করছে তার। এখন একটা জিনিস খেয়াল করেন দর্শক, ধরুন আপনার ওয়াইফ আপনাকে বলল যে হচ্ছে গিয়ে একটা ছবি তুলে দিতে, এখন আপনি ছবি তুলে দিলেন, এখন আপনি ছবি তুলে দিলেন কিন্তু দেখলেন না যে আপনার ওয়াইফের আসলে কোনো না কোনোভাবে তার পার্সোনাল যে প্রাইভেট যে অর্গানগুলো আছে সেগুলো হয়তো প্রকাশ পেয়ে যাচ্ছে। এখন আপনি যদি গিয়ে আপনার ওয়াইফের বা সামনে যে আছে তাকে সেগুলোকে বলে না দেন যে আচ্ছা তোমার তো এই জায়গাটা খারাপ দেখা যাচ্ছে, তুমি একটু পর্দা করে নাও, বা তুমি একটু ঠিকমতো নিজেকে আবৃত করে নাও, তাহলে সে কনসাস হয়ে যায়, সে ঠিকমতো নিজেকে গুছিয়ে নেয়। আপনাকে তো বলে দিতে হবে, না বলে তো বুঝবেন, সে অপোজিট মানুষ তো বুঝবে না যে আমাকে আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, সে তো তার মতো করে দাঁড়িয়ে থাকবে। তো আমার এখানে দোষটা কার? যিনি হাজব্যান্ড তার ওয়াইফের ছবি তুলছেন, দোষটা সেই হাজব্যান্ডের, যে দেখা সত্ত্বেও জানা সত্ত্বেও তার ওয়াইফকে সতর্ক করেনি। তো ঠিক একইভাবেই এখানে সাকিবের মায়ের আমি দোষ দিব না, দোষ দিব ওই ভাদাইম্মা যে ওই যে ভেড়াটা আছে সেই সাকিবের। কারণ ক্যামেরাম্যান তো সাকিব ছিল, ক্যামেরাম্যান ছিল সাকিব। সেই সাকিব সে দেখছে তার মা এভাবে একটা আজগুবি পজিশনে বসে আছে, পজিশনটা খারাপ, দেখতে খারাপ দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। এই অবস্থায় সাকিব তার মায়ের ভিডিও করছে, ভিডিও করছে তো করছে, আবার সেটা ছেড়ে দিচ্ছে। সে তার মাকে একবারও বলছে না মা তুমি ঠিক করে বসো আমি ভিডিও করি। তার মা তো স্বাচ্ছন্দ্যে বসে আছে, সে তো বুঝতে পারছে না আসলে তাকে কেমন দেখা যাচ্ছে, কতটা বিভৎস দেখা যাচ্ছে, সে তো বুঝতে পারেনি। তো এখানে দোষ আসলে সাকিবের, যে সে তার মায়ের মান সম্মান এভাবে নষ্ট করে। কই আজকে তো তানজিলারটা করছে না, তানজিলা কোনো খারাপভাবে বসলে সাকিব তো ভিডিও করছে না, কারণ সে তানজিলাকে নিয়ে অনেক কনসাস, সে তানজিলাকে নিয়ে চিন্তা করে যেন তানজিলার কোনো খারাপভাবে কোনো খারাপ ছবি যেন আপনাদের সামনে প্রকাশ না পায়। কিন্তু এটা তো তার মায়ের ক্ষেত্রেও করা উচিত ছিল, এটা তো তার মা, সাকিবের মা ছিল এটা। কিন্তু সাকিব টোটালি তার মায়ের দিকটা চিন্তা করেনি, তার যেভাবে মন চেয়েছে সে সেভাবে ভিডিও করেছে। বরং আরও বলতে পারেন মানে সাকিব তার মাকে ইচ্ছাকৃতই খারাপটা বানিয়েছে এভাবে করে, দেখুন আমার মা কত খারাপভাবে বসে, নাহলে এরকম হওয়ার আমি কোনো কারণ দেখছি না আসলে দর্শক। তো এরকম কয়েকটা ঘটনা বললাম দর্শক আজকে। প্রথমত তো বলেছি যে তানজিলা কতটা কিপটা সেটা একটা নমুনা দিলাম, পরে তিশা কেন কুষ্টিয়াতে যাচ্ছে সেটা বললাম,
তারপরে তানজিলার শাশুড়ি কীভাবে করে বসেছিল সেটার পেছনের দোষটা আসলে কার সেটা বললাম। তো এখন চলে আসি দর্শক বাপ্পির দিকে। বাপ্পি বেশ কিছুদিন ধরে সে বুঝাচ্ছে সে অনেক ভালো আছে, ভালো হয়েছে, তানজিলার সন্তান হচ্ছে, খুশি, ঠিক আছে। তো এখন আবার কুষ্টিয়াতেও যাচ্ছে। তো বাপ্পির কথা বলেন, তিশার কথা বলেন, যার কথাই বলেন দর্শক, আসল সত্য কথা কিন্তু বলেছে নাজমানটি। নাজমানটি আসল সত্য কথা বলেছে। কারণ আপনি একটা জিনিস ভালো মতো জানেন, এই তানজিলাকে বাড়ির বাহিরে পাঠানোর পেছনে কিন্তু নাজমানটি, ফাতেহা, নাজনীন এরা কিন্তু একটা ভালো পরিমাণে প্রভাব বিস্তার করেছিল। তো এই নাজমানটি, তারপর ফাতেহা, নাজনীন এদের প্রভাবের কারণে কিন্তু তানজিলা আজকে বিয়েটা বলতে পারেন সাকিবের সাথে অনেকাংশে হওয়ার একটা কারণ আছে। তো সেই নাজমানটি কিন্তু এবার তানজিলা যখন বাচ্চা নিয়ে যায়, কান্নাকাটি করে, তার চেহারা দেখবেন সে কিন্তু মিটিমিটি হাসছিল, কারণ তিনি খুশি ছিল যে এই তো এখন মজাটা হবে, এই মজাটা দেখেছি, তানজিলা এখন প্রেগনেন্ট, এই তো তানজিলার জীবনটা শেষ। মানে তানজিলা এমন ভাবে করেছে, এটা বোঝা যাচ্ছিল যে নাজমানটি বা এরা খুব খুশি হয়েছে পিছনে পিছনে, কারণ তারা তো আসলে তানজিলা ভালো চায় না, তো খুশি হওয়াটাই স্বাভাবিক। আর আরেকটা যে বিষয় দর্শক, মিমের কিছু কথা না বললেই নয়। আমরা একটা জিনিস খেয়াল করছি দর্শক, তানজিলা মাত্র 3 মাসের প্রেগনেন্ট হতে পারেনি, এখনই তার পেট ধরাধরি, চাপাচাপি, উ আ পেট নিয়ে এরকম এরকম কত অভিনয় শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওইদিকে মিমও নাকি প্রেগনেন্ট, মিম তো আরও কম মাসের প্রেগনেন্ট, সদ্য প্রেগনেন্ট হচ্ছে। তো সেই জায়গায় তার ক্ষেত্রে তো প্রিকশাস বা তার যে কনসিয়াসনেস আরও বেশি থাকা উচিত, কেয়ারফুল আরও বাড়িয়ে দেওয়া উচিত, যে এই সময় তো মিসক্যারেজ হয়ে যেতে পারে, তার তো সতর্ক থাকা উচিত। কিন্তু মিমকে আমরা কী দেখছি, মিম কিন্তু আগের চেয়ে তোর বেশি ঘোরাঘুরির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, রাস্তায় ঝাঁকাঝাঁকি খাওয়া, পদ্মা চড়ে গিয়েছে আবার এখন নতুন করে। চিন্তা করুন, যদি মিম সত্যি সত্যি প্রেগনেন্সি চিন্তা করতো বা প্রেগনেন্ট হতো, মিম কিন্তু অবশ্যই তার এই সাইডগুলোর কথা চিন্তা করে ঘোরাঘুরি করতো না, বাদ দিয়ে দিত। কারণ সে চিন্তা করতো আমার সন্তানটা কিন্তু দুনিয়াতে আনতে হবে, এর জন্য আমার যা যা করণীয় আমি সেটা করব। কিন্তু মিম কি করছে, মিম আগে থেকে ঘোরার মাত্রা বাড়িয়ে দিয়েছে, এখন আবার পদ্মা চড়ে যাচ্ছে। তো এত কিছু দেখলে না নিজের কাছে বলতে আসলে সন্দেহ লাগে যে আসলে কি মিম প্রেগনেন্ট, আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। কারণ দর্শক, প্রেগনেন্ট হলে তো লক্ষণ অন্যরকম হতো, মিমের মধ্যে তো প্রেগনেন্সির আমি কোনো লক্ষণই পাই না, সে তো একদম তরতাজা যুবতীর মতো দৌড়াদৌড়ি শুরু করেছে, লাফঝাপ শুরু করেছে। তার বাচ্চা কি তাহলে মিসক্যারেজ হয়ে যাবে না? এরকম কোনো নারী যদি করতো তার তো সাথে সাথে মিসক্যারেজ হয়ে যেত, তাহলে মিমের কেন হবে না? আসলে কথাটা বলার একটা কারণ আছে দর্শক। আমার জায়গা থেকে আমার কারণটা কি, আমি বলছি না আমার এটা বলার পেছনে অনেক বড় একটা প্রমাণ আছে, এটা অথেন্টিক একটা নিউজ, আমি কিন্তু এটা বলছি না আমি খুব শিওর দর্শক, কারণ অনেকে আমার কথার ভুল অর্থ বের করেন। এটা আমার একটা ধারণা, যা সব কিছু দেখছি তো দেখে আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদেরকে বলতে, যে দর্শক মিম যেভাবে চালচলন করছে, দৌড়াদৌড়ি করছে, আমার কাছে টোটালি মনে হচ্ছে না যে মিম প্রেগনেন্ট। পরবর্তী প্রশ্ন আপনারা এটা করতে পারেন, ভাই তাহলে কেন প্রেগনেন্ট হলে কেন প্রেগনেন্সির অভিনয় করবে? তার মুখ্য কারণ দর্শক, আপনার একটা জিনিস জানেন, এখন ইনকামের মৌসুম, ইনকাম করার জন্য একটা কন্টেন্ট লাগবে, একটা টপিক লাগবে। তানজিলা তো প্রেগনেন্ট, এবং মিম ভালো মতো জানে তানজিলা এই প্রেগনেন্সিতে তার অনেক ভিউ কামাবে, এটা তো ঘরের মধ্যে তারা সবাই জানতো। এই জন্য মিম যেটা করেছে, তানজিলা ডিক্লেয়ার করার আগে সে তার নিজেরটাই ডিক্লেয়ার করে দিয়েছে, যাতে করে তার ভিউ অনেক বেড়ে যায়, এবং সে সাকসেসও হয়েছে। সে ভালো পরিমাণে একটা ভিউ কামাতে পেরেছে, কিন্তু খুব ভালো পরিমাণে সাকসেস হয়েছে এই জায়গাটাতে সে। তো সব কিছু মিলিয়ে দর্শক, মিম কিন্তু আমার ধারণা আর কি, আমার কাছে মনে হচ্ছে এগুলো প্রেগনেন্ট কিছুই না। মিম আপনাদের সাথে একটা প্রতারণা করেছে, অদূর ভবিষ্যতে সামনে হয়তো মিম কান্নাকাটি নিয়ে এসে বলবে যে আমার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। এর বাইরে আমার কাছে আসলে কিছু মনে হচ্ছে না দর্শক, বাট তারপরে বলবো ইটস মাই ওপিনিয়ন, এটা আমার পয়েন্ট অফ ভিউটা আমি আমার জায়গা থেকে বলছি, আমি বলবো না কাউকে, যেটা আপনারা বিশ্বাস করে বসে থাকুন। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।